অবশেষে গাজায় যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিলেন নেতানিয়াহু, তবে বেশ কয়েকটি শর্তে। এদিকে ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হওয়ায় এক প্রকার বিপাকেই পড়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল আশা করেছিল ভয়ে হলেও রাশিয়া ট্রাম্পের সব শর্ত মেনে নেবেন, কিন্তু তা হয়নি। বরং ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বেশ খানিকটা চাপে ফেলে দিয়েছে ট্রাম্প প্রশাসনকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত 5টি শর্ত পুনর্ব্যক্ত করেছেন। এমন খবর প্রকাশ করে শাফাক নিউজ জানায়, নেতানিয়াহু বলেছেন এসব শর্ত বাস্তবায়নই ইসরায়েলের নিরাপত্তা ও জয় নিশ্চিত করার একমাত্র পথ। নেতানিয়াহুর শর্তগুলো হল হামাসের অস্ত্র সমর্পণ, সকল বন্দী জীবিত ও মৃত ফিরিয়ে আনা, গাজা সম্পূর্ণভাবে সামরিকহীন করা যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয়, নিরাপত্তা সীমান্ত সহ গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা, হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন। এ পরিকল্পনা চলমান যুদ্ধের অংশ। অন্তত ৬১,৭৭৬ ফিলিস্তিনি নিহত এবং ১,৫৪,৯০৬ জন আহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে বর্তমানে ৪০,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ৫ বছরের নিচে ২,৫০,০০০ শিশু তীব্র খাদ্য সংকটে এবং ১২ লাখ নাবালক চরম খাদ্য নিরাপত্তার মধ্যে আছে। এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন এবং গাজায় যুদ্ধ চালিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছেন। এএফপিকে দেওয়া মন্তব্যে লুকসন বলেন, গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরও জানান, ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তার দাবি, এটিই যুদ্ধ শেষ করার সেরা উপায়। অন্যদিকে ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন বলেছেন, ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই একটা সমস্যা হয়ে উঠেছেন। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন তিনি। তার দেশ বর্তমানে ইইউর সভাপতি, এই সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। দেশটির একটি দৈনিক পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে মেটে বলেছেন, ইসরায়েলি সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নেতানিয়াহু এখন নিজেই একটি সমস্যা। মধ্য ডানপন্থী নেতা মেটে গাজার ভয়াবহ এবং বিপর্যয়কর মানবিক পরিস্থিতি এবং পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের নিন্দা করে বলেন, আমরা এমন একটি দেশ যারা ইসরায়েলের উপর চাপ বাড়াতে চাই, কিন্তু আমরা এখনো ইইউ সদস্যদের সমর্থন পাইনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ধারণাকে জর্ডান আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু গাজা ও অধিকৃত পশ্চিম তীর নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এতে স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ সমর্থন করে বলে মনে করা হচ্ছে। যদিও তার বক্তব্যের সরাসরি উদ্ধৃতি প্রকাশিত হয়নি, তবে জর্ডান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদা একে ভ্রান্ত উস্কানি ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এসব বক্তব্য জর্ডান বা আরব বিশ্বকে দুর্বল করতে পারবে না এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার মুছে দিতে পারবে না। তিনি আরও বলেন, এই ধরনের মন্তব্য সংঘাতকে উস্কে দেয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে। জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। মিশর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড সহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু। চাঁদে মানুষ পাঠানোর উচ্চাভিলাষী পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়ে গেল চীন। হাইনান দ্বীপের মহাকাশ কেন্দ্র থেকে তারা সফলভাবে পরীক্ষা করছে নতুন লং মার্চ 10 রকেটের প্রথম ধাপ। মাত্র 30 সেকেন্ডে পরীক্ষামূলক ফ্লাইটে 7টি শক্তিশালী ইঞ্জিন একসঙ্গে চালু হয়ে উৎপন্ন হয়েছে প্রায় 990 টনের সমপরিমাণ থ্রাস্ট।
চীনা মহাকাশ সংস্থার দাবি, এই সফলতা প্রমাণ করল তাদের হাতে চাঁদে মহাকাশচারী পাঠানোর জন্য যথেষ্ট প্রযুক্তি রয়েছে। প্রকৌশলীরা জানাচ্ছেন 7টি YF-100K ইঞ্জিন একই সঙ্গে স্থিতিশীলভাবে কাজ করেছে, যা ভবিষ্যতের মহাকাশ যাত্রার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে তাপ প্রতিরোধী প্রলেপ, ত্রুটি শনাক্তকরণ ব্যবস্থা এবং বহু ইঞ্জিন নিয়ন্ত্রণ প্রযুক্তিও যাচাই করা হয়েছে। লং মার্চ 10 হবে চীনের সবচেয়ে শক্তিশালী রকেট, যার ক্ষমতা বর্তমান লং মার্চ 5-এর প্রায় 3 গুণ। পূর্ণাঙ্গ রকেটের উচ্চতা 92 মিটার, আর উৎক্ষেপণের সময় একসঙ্গে 21টি ইঞ্জিন জ্বলে উঠবে। ধারণা করা হচ্ছে এটি প্রায় 27 টন ওজনের মালামাল চাঁদের কক্ষপথে নিয়ে যেতে সক্ষম হবে। চীনের পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে প্রথমবারের মতো নিজেদের মহাকাশচারীকে চাঁদে অবতরণ করানো হবে। এজন্য 2টি আলাদা মিশন চালু হবে। মেংঝৌ নামের মহাকাশযান বহন করবে নভোচারী, আর লানউইয়ে বহন করবে ল্যান্ডার। 2টি যান মিলিত হবে চাঁদের কক্ষপথে। সেখানে থেকে নভোচারীরা নামবেন চাঁদের মাটিতে। তবে চীনের লক্ষ্য আরও বড়। 2035 সালের মধ্যে রাশিয়ার সহযোগিতায় চাঁদের দক্ষিণ মেরুতে গড়ে তোলা হবে স্থায়ী ঘাঁটি ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন। এতে যুক্ত হবে অন্যান্য অংশীদার দেশও। উল্লেখ্য, চীন এরই মধ্যে পুনর্ব্যবহারযোগ্য সংস্করণ লং মার্চ 10 তৈরি করেছে, যা মূলত পৃথিবীর কক্ষপথে মিশনের জন্য ব্যবহার হবে। ধারণায় এটি অনেকটা স্পেসএক্সের ফ্যালকন 9 এর মতো, যদিও চাঁদ অভিযানের জন্য নয়। বিশ্লেষকরা বলছেন এই পরীক্ষা সফলভাবে প্রমাণ করেছে চীন মহাকাশে মানুষের উপস্থিতি নতুন মাত্রায় নিয়ে যেতে সক্ষম। তবে কেবল প্রযুক্তি নয়, আন্তর্জাতিক মহাকাশ প্রতিযোগিতা এবং ভূরাজনৈতিক সমীকরণও আগামী দিনগুলোতে বড় ভূমিকা রাখবে। ট্রাম্প পুতিন বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট হুঙ্কার ছেড়েছিলেন, বলেছিলেন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাজি না হলে রাশিয়াকে ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে। অন্যদিকে পুতিন ট্রাম্পের সঙ্গে যখন বৈঠকে বসেছেন, ঠিক তার আগেই 85টি ড্রোন একযোগে হামলা চালায় ইউক্রেনে। বিশেষজ্ঞরা বলছেন এই হামলা পুতিনের পক্ষ থেকে ট্রাম্পকে ভয়ঙ্কর বার্তা দিয়েছে। এদিকে বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই বৈঠক ব্যর্থ বলছেন, আর তার দায় ট্রাম্পের উপরই চাপানো হচ্ছে, কেননা উদ্যোগটা বিশ্ব মোড়েলের পক্ষ থেকেই ছিল। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, ট্রাম্প পুতিন বৈঠকের ঠিক আগ মুহূর্তে ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে 85টি আক্রমণাত্মক ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনের 4টি অঞ্চলের রাতে এই হামলা চালানো হয়। তারা জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো 61টি ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের প্রতিদিনের সকালের প্রতিবেদনে জানিয়েছে ওই দিন সম্মুখভাগেও 139টি সংঘর্ষ হয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে RIA সংস্থা জানিয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি বিভিন্ন রাশিয়ান অঞ্চলে 29টি ইউক্রেনীয় ড্রোন আটক করে ধ্বংস করেছে। যে কোনো বহি আক্রমণ প্রতিহতে তারা তৎপর বলে জানানো হয়। রয়টার্সের বরাতে দি টাইমস অফ ইসরায়েল এসব খবর জানায়, হামলাগুলো যখন ঘটেছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করছেন। তবে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠক থেকে কোনো যুদ্ধবিরতি বা চুক্তি হয়নি।
বৈঠকের পর ট্রাম্প বলেন, বৈঠক থেকে কিছু বিষয় ব্যাপক অগ্রগতি হয়েছে, তবে তিনি বিস্তারিত জানাতে অনিচ্ছুক। তিনি স্বীকার করেন ইউক্রেনের চূড়ান্ত সমঝোতায় তারা পৌঁছাতে পারেনি, আর পুতিন আলাস্কা ছেড়ে যাওয়ার সময় পরবর্তী আলোচনা মস্কোতে হওয়ার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু কোনো নির্দিষ্ট সময় বা চুক্তির বিষয়ে কিছুই জানাননি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কোনো চুক্তি না করার ফলে ইউরোপীয় মিত্র ও কিয়েভ আপাতত স্বস্তি পেয়েছে, তবে রাশিয়ার সঙ্গে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে গেছে। পুতিন আবারও যুদ্ধের মূল কারণগুলো তুলে ধরেছেন এবং ইউক্রেনের সামরিক বাহিনী, ন্যাটো ও রাশিয়ার ভাষাভাষীদের সুরক্ষা সংক্রান্ত লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া ক্রিমিয়া ও দখলকৃত অন্যান্য এলাকা ছাড়ার কোনো ইঙ্গিত দেননি তিনি। এদিকে বৈঠকের আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যদি যুদ্ধ শেষ করতে রাজি না হয় তবে শাস্তিমূলক নিষেধাজ্ঞায় কঠিন পরিণতি বরণ করতে হবে। শুক্রবার শীর্ষ সম্মেলনের জন্য অ্যাঙ্করে যাওয়ার সময় তিনি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এ তথ্য জানান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি আমার স্বার্থের জন্য এটি করছি না, ঠিক আছে, আমার এটির প্রয়োজন নেই, আমি আমাদের দেশের উপর মনোযোগ দিতে চাই, তবে আমি অনেক জীবন বাঁচানোর জন্য এটি করছি। মার্কিন প্রেসিডেন্ট জানান, রাশিয়ার প্রেসিডেন্ট তার সঙ্গে বাণিজ্যিক আলোচনার প্রস্তাব দিয়েছেন, তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তি আলোচনা হলেই কেবল বাণিজ্য আলোচনা হবে। ট্রাম্প আরও বলেছিলেন, আমি লক্ষ্য করেছি যে তিনি রাশিয়া থেকে অনেক ব্যবসায়ীকে নিয়ে আসছেন এবং এটা ভালো, আমি এটা পছন্দ করি, কারণ তারা ব্যবসা করতে চায়, কিন্তু যুদ্ধের সমাধান না হওয়া পর্যন্ত তারা ব্যবসা করছে না। তবে ট্রাম্পের এমন হুমকি ধামকিতেও কোনো কাজ হলো না। পুতিন এক চুলও কাবু হননি, বরং বৈঠকের সময় ইউক্রেনে হামলা চালিয়ে ট্রাম্পকে উল্টো চাপে ফেলেছে রাশিয়া, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। নতুন করে আবারও মধ্যপ্রাচ্যে আগুন জ্বালালেন নেতানিয়াহু। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নির্দ্বিধায় জানালেন, তার হৃদয়ে বেঁচে আছে তথাকথিত গ্রেটার ইসরায়েল স্বপ্ন, অর্থাৎ পশ্চিম তীর, গাজা, লেবানন, সিরিয়া, এমনকি জর্ডান, মিশরের কিছু অংশ পর্যন্ত ইসরায়েলের দখলে থাকবে এমন বিস্তৃত মানচিত্র তার লক্ষ্য। বক্তব্যে তিনি বলেন, অবশ্যই আমি সেই স্বপ্নে বিশ্বাস করি, আর এর সঙ্গে আমার গভীর সংযোগ আছে। এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে আরব লীগ, ওআইসি এবং জিসিসির নেতৃত্বে 31 মুসলিম দেশ। তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এটি আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল কূটনীতির নগ্ন অবমাননা। শুধু তাই নয়, এটি আরব নিরাপত্তার সরাসরি হুমকি, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বে আঘাত এবং আঞ্চলিক শান্তির জন্য ভয়াবহ বিপদ সংকেত। তবে এখানেই থেমে থাকেনি নিন্দা। নেতানিয়াহুর সহযোগী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, এই সিদ্ধান্তই কবর দেবে ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা। যৌথ বিবৃতিতে আরব ও ইসলামিক দেশগুলো আবারও স্মরণ করিয়ে দিয়েছে, ইসরায়েলের দখলদারিত্ব সম্পূর্ণ অবৈধ। ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার হল 1967 সালের সীমারেখায় স্বাধীন রাষ্ট্র গঠন, যার রাজধানী হবে অধিকৃত পূর্ব জেরুজালেম। আর কোনো অজুহাতে ফিলিস্তিনি জনগণের স্থানচ্যুতি মেনে নেওয়া হবে না। জাতিসংঘ ইতোমধ্যে ইসরায়েলি দখলদারিত্বের অবসান দাবি করেছে। গত বছর সাধারণ পরিষদের প্রস্তাবে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয় এই আহ্বান। এমনকি জাতিসংঘের শীর্ষ আদালতও বলেছে, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। এদিকে নেতানিয়াহু সাক্ষাৎকারে সরাসরি বলেন, গাজার মানুষ চাইলে চলে যেতে পারে। মানবাধিকার কর্মীরা এটিকে স্পষ্ট ভাষায় গণ উচ্ছেদের নতুন রূপ বলে আখ্যা দিয়েছেন। প্রায় 2 বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ইতোমধ্যেই 61,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 1.5 লক্ষাধিক। এর মধ্যে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি সম্পূর্ণ দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই গ্রেটার ইসরায়েল মন্তব্য এবং বসতি সম্প্রসারণের ঘোষণা একই সঙ্গে নতুন আগ্রাসনের পথ তৈরি করছে।
ইসলামিক দেশগুলো তাদের বিবৃতির শেষে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ইসরায়েলের আগ্রাসন বন্ধের চাপ সৃষ্টি করতে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে। নেতানিয়াহুর এই বক্তব্য কাকতাল নয়, বরং দীর্ঘমেয়াদী দখলদার কৌশলের অংশ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আকাশ নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সামরিক বাজেটের দিক থেকে যেমন যুক্তরাষ্ট্র বাকি বিশ্বের অনেক দেশের যোগফলকেও ছাড়িয়ে যায়, তেমনি বিমান শক্তির ক্ষেত্রেও তারা বাকিদের বহুদূরে ফেলে রেখেছে। ওয়ার্ল্ড এয়ার ফোর্সের 2025-এর হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী একাই সক্রিয়ভাবে পরিচালনা করছে প্রায় 4875টি বিমান, আর এর সঙ্গে নৌবাহিনী, সেনাবাহিনী ও মেরিন কর্পসের বিমান যোগ করা হলে এর সংখ্যা দাঁড়ায় প্রায় 13,043টি বিমান ও হেলিকপ্টারের সুসজ্জিত বহরে। এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমান শক্তিধর দেশ রাশিয়া। তাদের মোট বিমান সংখ্যা 4292, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিমান শক্তি রাশিয়ার চেয়েও প্রায় 3 গুণ বেশি। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মানেই চোখে ভেসে ওঠে ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান। এর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম 5 প্রজন্মের ফাইটার F-22 র্যাপটর, যার সংখ্যা বর্তমানে 187। এছাড়া রয়েছে আধুনিক 246টি F-35 এর লাইটিং টো, কিংবদন্তি 351টি F-15 ইগল, 234টি মজবুত A-10C থান্ডারবোল্ট 2 এবং ভূমি বিধ্বংসী 32টি AC-130 গানশিপ। কেবল ফাইটার জেট নয়, যুক্তরাষ্ট্রের কাছে আছে ভয়ঙ্কর সব বোমারু বিমানও। এর মধ্যে অন্যতম হল 18টি সক্রিয় B-2 স্প্রিট, 40টি B-1B লাঞ্চার আর আধুনিকৃত 72টি B-52H। আর বড় চমকের বিষয়, যুক্তরাষ্ট্র নতুন করে অর্ডার দিয়েছে অন্তত 100টি নতুন B-21 রাইডার বোমারু বিমান। যদিও হেলিকপ্টারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এগিয়ে, তবে বিমান বাহিনীও কম যায় না। এদের কাছে রয়েছে 95টি ব্ল্যাক হক ও সি হক ভেরিয়েন্টের S-70/HH-60/MH-60 হেলিকপ্টার। এর সঙ্গে আছে বিশেষ অভিযান পরিচালনার জন্য 51টি CV-22 অসপ্রে টিল্ট রোটর বিমান, যা শত্রু ভূখণ্ডের গভীরে প্রবেশ করতে মার্কিন স্পেশাল ফোর্সকে সহায়তা করে। বিশাল ট্যাঙ্কার ও পরিবহন বিমানবহর ছাড়া শত্রু দেশের যুদ্ধ বিমান একাই দীর্ঘ মিশন চালাতে পারত না। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হাতে রয়েছে 520টির বেশি ট্যাঙ্কার বিমান, যেগুলো যুদ্ধ বিমান ও বোমারু জেটকে আকাশেই জ্বালানি দিয়ে দীর্ঘ সময় যুদ্ধ চালাতে সক্ষম করে। পরিবহনের দেশটির হাতে রয়েছে 310টি C-130 হারকিউলিস আর সৈন্য পরিবহনের জন্য 220টি C-17 গ্লোবমাস্টার 3। এছাড়া আছে 52টি বিশাল C-5M সুপার গ্যালাক্সি, যা একই সঙ্গে সবচেয়ে বেশি বোঝা বহনে সক্ষম। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী শুধু যুদ্ধ বিমানে নয়, বরং গোয়েন্দা নজরদারিতেও এগিয়ে। তাদের হাতে রয়েছে 22টি RC-135 রিভেট জয়েন্ট, 4টি EC-130H কম্পাস কল, 40টি AC-130J কম্বাট কিং 2 এবং নজরদারির জন্য 30টি MC-12W লিবার্টি। এ ধরনের বিমান যুক্তরাষ্ট্রকে শত্রুর যোগাযোগ ভেঙে ফেলা, ইলেকট্রনিক যুদ্ধ এবং ইন্টেলিজেন্স সংগ্রহে অন্যান্য ক্ষমতা দিয়েছে। সব মিলে যুক্তরাষ্ট্রের বিমান শক্তি এতটাই ব্যাপক যে তারা এককভাবে বিশ্বের বাকি সব দেশের সম্মিলিত শক্তির কাছাকাছি। রাশিয়া কিংবা চীন কেউ সংখ্যায় বা প্রযুক্তিতে তাদের সমান নয়। একদিকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, অন্যদিকে অদম্য বোমারু বহর আর আকাশে জ্বালানি রিফুয়েল সক্ষমতা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র কার্যত প্রতিটি মহাদেশে তাদের বিমান শক্তি ছড়িয়ে রেখেছে। এমনকি নৌবাহিনী ও বিমান বাহিনীর মিলিত শক্তি যুক্তরাষ্ট্রকে দিয়েছে এক অভূতপূর্ব সামরিক সক্ষমতা, যা কেবল আকাশে আধিপত্য নয়, বরং বিশ্বের ভূ রাজনীতিতেও ওদের প্রভাব নিশ্চিত করে চলেছে।
আলাস্কা বৈঠক শেষ করেই ইউরোপীয় শীর্ষ নেতাদের সঙ্গে 1.5 ঘন্টার ফোন আলাপে যুক্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ঘোষণা করা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ওয়াশিংটনে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন। শুক্রবার সারা বিশ্বের মানুষের আশা ছিল ট্রাম্প পুতিন বৈঠকে ইউক্রেনের যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির ঘোষণা হবে, কিন্তু দীর্ঘ আলোচনার শেষেও কোনো স্থায়ী সমাধান বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি। তবে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর আসতে পারে বড় ধরনের কোনো ঘোষণা, এমনটাই ভাবছেন বিশেষজ্ঞরা। উভয় নেতা আলাস্কা বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করলেও তা বিশ্ববাসীর কাছে ফলশূন্যই মনে হয়েছে। ট্রাম্প তার ফেরার পথে ফোন করে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা যাবৎ আলোচনা করেন, যা জেলেনস্কি দীর্ঘ ও বাস্তবিক হিসাবে উল্লেখ করেন। জেলেনস্কি অবশ্য ট্রাম্পের ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন, যাতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া উপস্থিত থাকবে। তিনি বলেছেন, এ চলমান সংকট নিরসনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শীর্ষ পর্যায়ের নেতাদের আলোচনা করা উচিত এবং এই ত্রিপাক্ষিক মাধ্যম তার জন্য উপযুক্ত। সোমবার আমি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসে হত্যাকাণ্ড ও যুদ্ধ বন্ধ করতে বিস্তারিত আলোচনা করব। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে পাওয়া ইতিবাচক সংকেত নিয়েও কথা বলেছেন। সোমবারে ট্রাম্পের সাথে আলোচনায় বসলে একটা স্থায়ী সমাধানের ব্যাপারে তিনি আশাবাদী। এক সূত্র থেকে জানা যায়, ট্রাম্প ফোন আলাপে বলেছিলেন পুতিন যুদ্ধবিরতি চায় না, বরং পূর্ণাঙ্গ চুক্তি চায় যা যুদ্ধ শেষ করবে। ট্রাম্প বলেন, একটি দ্রুত শান্তি চুক্তি যুদ্ধবিরতির চেয়ে ভালো। তবে রয়টার্স এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। ট্রাম্প ফোন আলাপে ইউরোপীয় শীর্ষ নেতাদের যুক্ত করেন, যার মধ্যে ছিলেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেয়েন, ন্যাটোর মহাসচিব মার্ক রাট, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ জার্মানি, ফিনল্যান্ড, পোল্যান্ড, ইতালি ও ব্রিটেনের নেতারা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের এক সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প। প্রায় 3.5 বছর আগে ইউক্রেন রাশিয়া সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে এটাই প্রথম বৈঠক। পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তির দিকে আগাতে চান। শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, এটি হবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান এই ভয়াবহ যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায়, কারণ যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়। ট্রাম্প পুতিন বৈঠকের পর জেলেনস্কিকে ফোন করে প্রকৃত ও স্থায়ী শান্তি চুক্তি করার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগুন থামাতে হবে, হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি মস্কোর সঙ্গে টেকসই ও নির্ভরযোগ্য শান্তি চুক্তির শর্তগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা এবং ক্রেমলিন কর্তৃক অধিকৃত অঞ্চল থেকে অপহৃত শিশুদের মুক্তি দেওয়া। ট্রাম্প পুতিন বৈঠকের পর যে সংবাদ সম্মেলন করা হয় সেখানে সংবাদ ছিল না বললেই চলে। ঘটা করে বৈঠকের পর কোনো সিদ্ধান্ত হয়নি বলে দুই নেতা দেশে ফেরেন। তবে এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট, আর ট্রাম্পের মন্তব্য চমকে গেছে গোটা বিশ্ব। ট্রাম্প রাশিয়াকে সরাসরি খুব বড় শক্তি বলে উল্লেখ করেছেন, পাশাপাশি জেলেনস্কিকে চুক্তি করা উচিত বলেও মন্তব্য করেছেন। আর তাতেই বিশ্লেষকরা বলছেন এবার ভাগ হতে যাচ্ছে ইউক্রেন। That was much more difficult than what I'm doing today, believe me. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধপন্থী ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা, কারণ রাশিয়া খুব বড় একটি শক্তি, সেই তুলনায় ইউক্রেন তা নয়। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এমন মন্তব্য করেন। শোনা যাচ্ছে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে বৈঠকে পুতিন ইউক্রেনের আরও ভূমি দাবি করেছেন। Vladimir Putin wanted to take all of Ukraine. If I wasn't president, he would right now be taking all of Ukraine.
স্থানীয় সময় গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প আর পুতিনের বৈঠকটি হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও কথা বলেন। ট্রাম্প জেলেনস্কিকে জানান, যদি কিয়েভের পক্ষ থেকে ডোনেস্কো অঞ্চলের পুরোটা ছেড়ে দেওয়া হয় তবে রাশিয়া বেশিরভাগ জায়গায় যুদ্ধ থামাবে এমন শর্ত দিয়েছেন পুতিন। I think they're trying to negotiate. He's trying to set a stage. I mean, in his mind, that helps him make a better deal. এই বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র কথা নিশ্চিত করেছে, ইউক্রেনের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ডোনেস্কো অনেক আগে থেকে পুতিনের অন্যতম লক্ষ্যবস্তু। জেলেনস্কি এমন চাওয়া প্রত্যাখ্যান করেছেন বলে জানায় ওই সূত্র। এরই মধ্যে ইউক্রেনের 1/5 রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ডোনেস্কো 3 ভাগ এলাকাও তার নিয়ন্ত্রণে। 2014 সালে প্রথমবারের মতো এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে রুশ বাহিনী। повноправною частиною Європейського Союзу. ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি চেয়েছিল সেটা ছাড়াই একটি শান্তি চুক্তি সইয়ের প্রয়োজনীয়তার বিষয়ে পুতিনের সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, সবার পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সর্বোত্তম উপায় সরাসরি শান্তি চুক্তিতে যাওয়া। এটা যুদ্ধ বন্ধ করবে। তবে এই চুক্তি নিছকই একটি যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায় টেকে না। Not in the form of NATO, because that's not going to, there are certain things that aren't going to happen. এদিকে জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানান, যুদ্ধ বন্ধে রাশিয়ার সদিচ্ছা না থাকাটাই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করার একটি মূল উপাদান হত্যা বন্ধ করা। জেলেনস্কি জানান, সোমবার তিনি ওয়াশিংটন হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। Який прайс-кеп потрібен? $30. এর আগে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির সর্বশেষ বৈঠক হয়েছিল। বৈঠকে দুই নেতা তুমুল বাকবিতণ্ডা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। সেদিন জেলেনস্কির সঙ্গে তর্কে জড়ান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। I've actually watched and seen the stories, and I know what happens is you bring people. এবার ট্রাম্প অবশ্য আশা প্রকাশ করেছেন পুতিন আর জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। তারা ইউক্রেনের পাশে থাকার ও রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে। Economically severe, yes, it will be very severe. জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেন, আগামীকাল হোয়াইট হাউসের বৈঠকে জেলেনস্কির পাশাপাশি ইউরোপীয় নেতারাও থাকবেন। তবে ইউরোপের কোন কোন নেতা হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছেন সে বিষয়ে কারো পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে। বিশ্লেষকদের মতে ইউরোপের গত 80 বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ এটা। উভয় পক্ষে 10 লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনের হাজারো বেসামরিক মানুষ রয়েছেন। I'm in this to stop the killing. We're not putting up any money. We're making money. বিশ্বের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন ইরানের হাতে। আর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তেহরান। দেশটির নতুন এই ক্ষেপণাস্ত্র চিন্তা বাড়িয়েছে ইসরায়েলেরও, এমনটাই বলছেন ইরানি পার্স টিভি। বিশ্বব্যাপী সামরিক প্রযুক্তির দৌড়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন অন্যতম আলোচিত বিষয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ শীর্ষ সামরিক শক্তিগুলো যখন এই ক্ষেপণাস্ত্র উন্নয়নে প্রতিযোগিতায় নেমেছে তখন ইরানও পিছিয়ে নেই। দেশটি সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যা তাদের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে দাবি করেছেন ইরানের বিশেষজ্ঞরা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র যা শব্দের গতির 5 গুণেরও বেশি বেগে চলতে সক্ষম, অর্থাৎ এদের গতি হয় ম্যাক 5 এর বেশি। ইরানের ফাতা ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক 13, যা ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটার বেগে আঘাত হানতে সক্ষম। এর ফলে ক্ষেপণাস্ত্রটি মাত্র কয়েক মিনিটের মধ্যে দূরবর্তী লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। ইরানের তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং গতি ম্যাক 13। এটি এর নিজস্ব আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফাতা ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে, যে কারণে এটিকে আটকানো প্রায় অসম্ভব বলে মন্তব্য করছেন নির্মাণ বিশেষজ্ঞরা।
বিশ্বের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট, আয়রন ডোম বা থার্ড এগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রচন্ড সমস্যায় পড়তে হয়, কারণ প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে পূর্ব নির্ধারিত কক্ষপথে চলে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেখানে যাত্রাপথে দিক পরিবর্তন করতে পারে, ফলে এর অবস্থান ও লক্ষ্য অনুমান করা কঠিন হয়ে পড়ে। ফাতাহ ক্ষেপণাস্ত্রের উন্মোচন কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা বহন করে। ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির নিষেধাজ্ঞার মুখে থেকেও দেশীয় গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছে। ফলে এ অস্ত্র এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষকদের কাছেও আলোচনার বিষয়। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অগ্রগতি মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তারা মনে করেন, ইরানের প্রধান শত্রু ইসরায়েল, যার কাছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, ফাতাহ তাদের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়াতে পারে। আবার উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো, যাদের সঙ্গে ইরানের ভূ রাজনৈতিক টানাপোড়েন রয়েছে, তাদের নিরাপত্তা হিসেবেও নতুন ঝুঁকি তৈরি হলো। ইরানের জন্য ফাতাহ ক্ষেপণাস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষার হাতিয়ার নয়, বরং রাজনৈতিক চাপ মোকাবেলারও একটি কৌশল। এটি একদিকে দেশের জনগণের কাছে প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের শক্তির প্রদর্শন। সার্বিকভাবে দেখা যায়, ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক সক্ষমতার একটি যুগান্তকারী সংযোজন। এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো পর্যায়ে পৌঁছেছে। ফলে এটা নিশ্চিত যে ইরান এই প্রযুক্তি অর্জনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। তাহলে কি ভারতের জন্য বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের সব দরজা? ট্রাম্প প্রশাসনের না বলার সাথে সাথে এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। নয়াদিল্লিতে 25 থেকে 29 আগস্ট পর্যন্ত নির্ধারিত যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচকদের সফর হঠাৎ বাতিল করা হয়েছে। এর ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত হল। ভারতের ব্যবসা ও অর্থনৈতিক সংবাদ মাধ্যম এনডিটিভি প্রফিট শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই সফর বাতিল হওয়ায় 27 আগস্ট থেকে কার্যকর হওয়া অতিরিক্ত আমদানি শুল্কের আগে কোনো রকম সমঝোতার সম্ভাবনা আর থাকল না। ফলে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত শুল্ক চাপ এখন অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে। এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% আমদানি শুল্ক আরোপ করেন। এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে তুলে ধরা হয় ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা চালিয়ে যাওয়ার বিষয়টি। এই পদক্ষেপে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা আরও বেড়ে গেল। 27 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া নতুন এই আমদানি শুল্কের ফলে কিছু ভারতীয় রপ্তানি পণ্যের উপর শুল্ক বেড়ে 50% পর্যন্ত পৌঁছাবে, যা যে কোনো মার্কিন বাণিজ্য অংশীদারের ক্ষেত্রে অন্যতম সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের শুল্ক কাঠামো ভারতীয় রপ্তানিকারকদের জন্য মারাত্মক প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে। দুই দেশের মধ্যে 5 দফায় বাণিজ্য আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। মূল দ্বন্দ্বের বিষয় ছিল ভারতের কৃষি ও দুগ্ধ খাতের বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করা এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা। যুক্তরাষ্ট্র এই দুটি বিষয়ে স্পষ্ট অবস্থান নিলেও ভারত তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে একতরফাভাবে দোষারোপ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এখনও রাশিয়া থেকে নানা পণ্য আমদানি করলেও শুধু ভারতের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ পক্ষপাতমূলক ও অন্যায্য। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রবাহ ভবিষ্যতে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একদিকে ভারতের জন্য যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার, অপরদিকে ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় রাশিয়া থেকে তেল আমদানি করা ভারতের জন্য এখনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $129 বিলিয়ন। তবে সাম্প্রতিক এই শুল্ক ও কূটনৈতিক উত্তেজনা সেই প্রবৃদ্ধির ধারায় বিরূপ প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এখন প্রশ্ন উঠছে, এই আলোচনা কবে নাগাদ আবার শুরু হবে এবং উভয় দেশ কতটা নমনীয় অবস্থান গ্রহণ করবে? আপাতত বাণিজ্য আলোচনা পুনরায় শুরুর কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী 27 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য আমদানিতে মোট 50% শুল্ক আরোপ করা হবে। বৈঠকটি বাতিল হওয়ায় এই সময়ের আগে দুই দেশের মধ্যে কোনো চুক্তির সম্ভাবনা কমে গেল।